আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের যশোর বোর্ড 2026 সালের খ নং কোশ্চেনটা একটু লক্ষ্য করি চলো। যে নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি ব্যাখ্যা করো। নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি, কারণ নাইট্রোজেন এবং অক্সিজেন পর্যায় সারণীর 2 নম্বর পর্যায়ের মৌল। আর আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় এবং পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যার মান কি বৃদ্ধি পায়। দেখো, নাইট্রোজেনে প্রোটন সংখ্যা থাকে কত 7টি, অক্সিজেনে প্রোটন সংখ্যা থাকে কত 8টি। তার মানে কি প্রোটন সংখ্যার মান বৃদ্ধি পাচ্ছে এবং তখন কি হচ্ছে, আমাদের ইলেকট্রন আসক্তির মানও বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাওয়ার আর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, দেখো আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি যে 1s2 1s2 2s2 2p3, ধরো অক্সিজেনে 1s2 2s2 2p4। দেখো, আমরা একটা জিনিস আগে পড়েছি বিগত অধ্যায়ে, যে একই উপশক্তি স্তরে পি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকলে সেই পরমাণুটি কি স্থিতিশীল অবস্থায় থাকে। এখন দেখো, অর্ধপূর্ণ মানে কত, পি অরবিটালে মোট ইলেকট্রন থাকে কয়টি, 6টি। তার মানে অর্ধপূর্ণ হচ্ছে p3 এবং পরিপূর্ণ হচ্ছে কত, p6। তাহলে দেখো, আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে একই উপশক্তি স্তর, অর্থাৎ পি উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টি আছে, 3টি আছে। তাহলে এটা কি অর্ধপূর্ণ অবস্থায় আছে। এবং অক্সিজেনে দেখো, অক্সিজেনে কি আমাদের অর্ধপূর্ণ অবস্থায় আছে, পি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় নাই। তার মানে এই বিক্রিয়াটি যেহেতু এই যে পরমাণুটি অর্ধপূর্ণ অবস্থায় আছে, তার মানে এই নাইট্রোজেন পরমাণুটি স্থিতিশীল অবস্থায় আছে। আর স্থিতিশীল অবস্থায় থাকার কারণে এই পরমাণুটি নাইট্রোজেন সহজে কারোর থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায় না, কারণ সে স্থিতিশীল অবস্থায় আছে। তাই নাইট্রোজেনে তুমি ইলেকট্রন প্রবেশ করানো একটু কষ্টসাধ্য হয়ে যায়। আর অক্সিজেন দেখো, অক্সিজেনের ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থায় যেহেতু নাই বা পরিপূর্ণ অবস্থায়ও নাই, তার মানে কি এটা স্থিতিশীল অবস্থায় নাই। তাই তুমি খুব সহজেই এখানে ইলেকট্রন প্রবেশ করতে পারবে বা অক্সিজেন খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আর ইলেকট্রন যখনই গ্রহণ করবে, তার মানে কি তার ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাচ্ছে। আর নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান নেই বললেই চলে, কারণ সে নাইট্রোজেন স্থিতিশীল অবস্থায় আছে। বুঝতে পেরেছো? আশা করি এই ধারণাটি তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছো। এখন আমরা আসি হচ্ছে গ নং কোশ্চেনে। উদ্দীপকে 1 নং বিক্রিয়ায় সাম্যাবস্থায় লা-শাতিলার নীতি অনুসারে চাপের প্রভাব ব্যাখ্যা করো। এখন উদ্দীপকে 1 নং বিক্রিয়ায় দেখো, AB2 গ্যাস B2 গ্যাস বিক্রিয়া করে AB3 গ্যাসীয় পদার্থ উৎপন্ন করছে। তাহলে দেখো, গ নাম্বারে আমি একটু লিখি আগে, যে দেওয়া আছে হচ্ছে AB2 যোগ হচ্ছে B2, এ সাইডে কি AB3 উৎপন্ন করছে। তাহলে গ্যাসীয়, তোমাকে যখন লাসাতিলের নীতি অনুযায়ী চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলবে, তখন আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় গ্যাসীয় পদার্থ আছে কিনা। কারণ গ্যাসীয় পদার্থ না থাকলে এখানে চাপের প্রভাব থাকবে না। দেখো, এখানে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই কি গ্যাসীয় অবস্থায় আছে। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, যে বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন হতে হবে। যদি বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা একই হয়, তাহলে এখানে কোনো চাপের প্রভাব থাকবে না সেই বিক্রিয়াতে। তাহলে দেখি এখানে আমরা, যে এখানে দেখো 1 মোল AB2 আছে, 1 মোল AB2 আছে, এখানে 1 মোল এবং 1 মোল B2 আছে। তার মানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত, 2 মোল। এবং উৎপাদে দেখো 1 মোল AB3 আছে, তার মানে উৎপাদে মোল সংখ্যা কত, 1 মোল। তার মানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন আছে। এখন লা-শাতিলের নীতি অনুযায়ী আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় সাম্য অবস্থায় চাপ বৃদ্ধি করলে এবং হচ্ছে চাপ কমালে, দেখো গ্যাসীয় বিক্রিয়ার সাম্য অবস্থায় তুমি যদি চাপ বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়াটি বেশি মোল থেকে কম মোলের দিকে অগ্রসর হবে সাম্য অবস্থায়। তাহলে গ্যাসীয় বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় বেশি মোল থেকে কম মোলের দিকে অগ্রসর হবে। এই বিক্রিয়াটিতে দেখো, বেশি মোল কোথায় আছে, বিক্রিয়কে, এবং কম মোল আছে উৎপাদে। তার মানে বেশি মোল থেকে কম মোল, অর্থাৎ
2 মোল থেকে 1 মোলের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণটি বৃদ্ধি পাবে। কারণ এই বিক্রিয়াটি এই পাশে চলে আসে, তার মানে কি উৎপাদের পরিমাণটি বৃদ্ধি পাচ্ছে। এবং এবার আমরা চাপ কমাবো। গ্যাসীয় বিক্রিয়ায় সাম্যাবস্থায় চাপ যদি তুমি কমাও, চাপ কমালে বিক্রিয়াটি কম মোল থেকে বেশি মোলের দিকে অগ্রসর হবে, বেশি মোলের দিকে অগ্রসর হবে। মানে গ্যাসীয় বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ কমালে বিক্রিয়া হচ্ছে সাম্যাবস্থায় কম মোল থেকে বেশি মোলের দিকে অগ্রসর হবে। তাহলে এই বিক্রিয়া তুমি যদি চাপ কমা, দেখো কম মোল কোথায় আছে? উৎপাদে, এবং বেশি মোল আছে বিক্রিয়কে। তার মানে কম মোল থেকে বেশি মোল, অর্থাৎ বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। আর যখনই বাম দিক থেকে ডান দিকে ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে, তখন আমাদের এই বিক্রিয়াটি দেখো আমাদের উৎপাদ হ্রাস পাবে, কারণ এই বিক্রিয়াটি আমাদের বাম দিকে চলে আসছে। বুঝতে পেরেছ? এখন আমরা আসি হচ্ছে ঘনন কোশ্চেনে, এটুকু মুছে দিলাম। ঘনঙে বলেছে যে উদ্দীপকের 2 নং যৌগটির আণবিক ভর 148 হলে যৌগটি বিদ্যুৎ পরিবাহী হবে কি বিশ্লেষণ করো। এখন যৌগটি বিদ্যুৎ পরিবাহী কিনা আমাদের আগে যৌগটির আণবিক সংকেত বের করতে হবে। তাহলে দেখো ঘ নাম্বার, উদ্দীপকে বলেছে যে একটি যৌগের 20 গ্রামকে বিশ্লেষণ করে 3.24 গ্রাম ম্যাগনেসিয়াম, 3.78 গ্রাম নাইট্রোজেন এবং 12.97 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। তাহলে যেহেতু এখানে আমাদের পরিমাণটা গ্রামে দেওয়া আছে, আমাদের আগে শতকরা পরিমাণটা বের করতে হবে। শতকরা পরিমাণ, মৌলগুলোর শতকরা পরিমাণ, শতকরা। আচ্ছা, এই ঘ নাম্বারটা এখানে লিখি যে মৌলগুলোর শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। প্রথমে আছে হচ্ছে কি ম্যাগনেসিয়ামের কত দেওয়া আছে? 3.24 গ্রাম। তাহলে 3.24 ভাগ এই যৌগটির আণবিক ভর কত? ম্যাগনেসিয়াম কোন যৌগ থেকে পাওয়া গেছে? একটা যৌগ যার আণবিক ভর হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 গুণন হচ্ছে কত? 100%। তারপরে হচ্ছে নাইট্রোজেনের কত গ্রাম? 3.78 গ্রাম, 3.78 গ্রাম ভাগ হচ্ছে যৌগের আণবিক ভর কত? 20 গুণন হচ্ছে 100। তারপর হচ্ছে অক্সিজেনের হচ্ছে কত? 12.97 গ্রাম ভাগ হচ্ছে যৌগের আণবিক ভর 20 গুণন হচ্ছে 100%। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করো সবাই, দেখি কত আসে। 3.24 ভাগ হচ্ছে 20 গুণন হচ্ছে 100 আসে হচ্ছে 16.2 গ্রাম। 16.2%, 8%। এখন এই শতকরা পরিমাণগুলোকে আমরা এই মৌলগুলোর শতকরা পরিমাণগুলোকে নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। দেখো এই শতকরা নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। শতকরা পরিমাণকে নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই, নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের এখানে শতকরা পরিমাণ কত পাইছি? 16.2 ভাগ, আমি যদি পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? 24 = তারপরে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 18.9 ভাগ নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14 = তারপর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের কত? 64.8 ভাগ অক্সিজেনের ভর কত? 16। তাহলে কত আসে দেখি, আমরা একটু ক্যালকুলেশন করি সব। তাহলে এখন আমরা কি করব? এই যে আমরা ভাগফলগুলোকে পেলাম, এই ভাগফলগুলোর মধ্যে যে ভাগফল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, এখানে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল কোনটা? এই 0.675। এই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেকটা ভাগফলকে ভাগ করব। তাহলে কি করব? ক্ষুদ্রতম ভাগফল দ্বারা
ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেকটা ভাগফলকে ভাগ করে পাই, প্রত্যেকটা ভাগফলকে ভাগ করে পাই। কেন তো ম্যাগনেসিয়ামের ভাগফল কত পাইছি? 0.675। তাহলে ভাগ কত হবে? 0.675 হবে, যেহেতু ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করব। তারপরে এখানে কত? নাইট্রোজেনের 1.35 ভাগ হচ্ছে 0.675, এই ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করতেছি। তারপরে অক্সিজেনের হচ্ছে 4.05 ভাগ হচ্ছে 0.675। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এটা তো আসবে 1, আর এটা হচ্ছে 13, এটা হচ্ছে 2, আর এটা দেখি কত আসে। 4.05 ভাগ হচ্ছে 0.675 আসে হচ্ছে 6। তাহলে দেখো এখন আমরা কি পেলাম? এটা হচ্ছে আমরা স্থূল সংকেত পেলাম। তাহলে যৌগের স্থূল সংকেত, দেখো ম্যাগনেসিয়াম কত? 1, নাইট্রোজেন কত? 2, এবং অক্সিজেন হচ্ছে 6। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে MgN2O6। এখন দেখো যৌগের আণবিক সংকেত, তাহলে MgN2O6 ব্র্যাকেটে কি হবে? N হবে। এই N এর মানটা জানলেই আমাদের যৌগের আণবিক সংকেত আমরা পেয়ে যাব। তাহলে N এর মান বের করার জন্য সূত্র হচ্ছে, উপরে থাকবে হচ্ছে যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর দেখো আমাদের প্রশ্নে দিয়ে দিচ্ছে কত? 148, উপরে হচ্ছে 148 ডিভাইড বাই হচ্ছে এই স্থূল সংকেতের আণবিক ভর। এই স্থূল সংকেত MgN2O6 এর আণবিক ভরটা আমরা দেখি। MgN2O6 এর আণবিক ভরটা আমরা বের করি। দেখো ম্যাগনেসিয়ামের কত? 24 যোগ নাইট্রোজেনের কত? 14 গুণন হচ্ছে 2 ব্র্যাকেট অক্সিজেন কত? 16, অক্সিজেনের ভর কত? 16 গুণন হচ্ছে অক্সিজেন কয়টা আছে? 6টা। তাহলে এটুকু যদি ক্যালকুলেশন করে দেখো 148ই হবে, 148ই হবে। তাহলে উপরে কি? উপরে হচ্ছে যৌগের আণবিক ভর ডিভাইড বাই হচ্ছে নিচে হচ্ছে স্থূল সংকেতের ভর কত? 148, 1। এর মান যেহেতু 1 আসছে, তার মানে আমাদের যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই। তাহলে এখানে আমার আণবিক সংকেত, স্থূল সংকেত আমাদের কত আসছে? MgN2O6। তাহলে স্থূল সংকেত এটাই, আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই, মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি MgNO3 দেখো এটাকে আমরা সাজিয়ে লিখলাম এইভাবে। তার মানে ম্যাগনেসিয়াম নাইট্রেট পেলাম। আর ম্যাগনেসিয়াম নাইট্রেটে দেখো এটা হচ্ছে একটা আয়নিক যৌগ, আর আমরা জানি আয়নিক যৌগ হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, কারণ হচ্ছে ধাতু আর অধাতু। এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেটে একটা কি? আয়নিক যৌগ হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, কারণ বিদ্যুৎ পরিবহন করার জন্য বিচ্ছিন্ন ধনাত্মক চার্জ এবং হচ্ছে বিচ্ছিন্ন ঋণাত্মক চার্জ দরকার হয়। বিচ্ছিন্ন ধনাত্মক চার্জ ম্যাগনেসিয়াম 2+, এবং এখানে বিচ্ছিন্ন ঋণাত্মক চার্জ কত? NO3-। তার মানে এখানে কি আছে? ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ আছে। তার মানে কি? এই ম্যাগনেসিয়াম নাইট্রেট আয়নিক যৌগটি বিদ্যুৎ পরিবহন করবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকুই থাকবে। আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আর এই ক্লাসটি সম্পর্কে তোমার যে কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।